আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছি। আজকে নিউটনের বলবিদ্যার খুব সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, সেটা হচ্ছে সুইডো ফোর্স। সুইডো ফোর্সটা নিয়ে আলোচনা করার জন্য আমি আসলে দুইটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে নন ইনার্শিয়াল ফ্রেম এবং ইনার্শিয়াল ফ্রেমে বস্তুর গতি। ইনার্শিয়াল ফ্রেমে বস্তুর গতিটার সময় আমরা নিউটনের বলবিদ্যা যে গতিসূত্রগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি, কিন্তু নন ইনার্শিয়াল ফ্রেমে যখন বস্তুর গতি নিয়ে আলোচনা করি তখন কিন্তু নিউটনের গতিবিদ্যাটা ল্যাগ হয়ে যায়। গতিবিদ্যাটা নিয়ে আমরা একটু মডিফাইডলি অ্যাপ্লাই করতে হয়। সেটা হচ্ছে যে সিউডো ফোর্স নামে একটা কনসেপ্ট এখানে ব্যবহৃত হয়, যেটা নন ইনার্শিয়াল ফ্রেম মানে কোনো একটা গতিশীল কাঠামোতে ব্যবহৃত হয়। আমি বোঝানোর জন্য সহজ উপাদান সহজভাবে বোঝানোর চেষ্টা করব। একটা ট্রাক, যেটা এখানে একটা ট্রাক আছে যেটার সামনে ত্বরণ নিয়ে চলতেছে। এখন বাইরে একটা অবজারভারকে যদি জিজ্ঞেস করা হয় যে উনি কি দেখতেছে, তো আসলে এখানে এটা একটা ভিজুয়াল ট্রাক, যেটার ভিতরে কি আছে সেটা দেখা যাচ্ছে, এবং ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটি বক্স রাখা আছে। এখানে দেখতে পাবো যে বাইরের অবজারভারটা বলবে একটা ট্রাক এত নিয়ে সামনের দিকে যাচ্ছে, এবং তার সাথে উনি এত দেখবে বস্তুটাও এত নিয়ে সামনে যাচ্ছে। ঠিক একই ফ্রেমে আমি অবজারভারকে পাল্টে দিব। ঠিক একইভাবে সেম ফ্রেম ত্বরণ নিয়ে ট্রাকটা সামনে যাচ্ছে। এখন ফ্রেমের ভিতরে চলে আসছে আমার অবজারভারটা ট্রাকের ভিতরে। ও দেখতে পাচ্ছে যে ওর সাপেক্ষে ট্রাকটা স্থির। ঠিক আছে, তার মানে ট্রাকের কোনো ত্বরণ নাই। তাহলে ট্রাকের ত্বরণে বলতে একটা বিপরীতমুখী ত্বরণের উদ্ভব হবে, যেটা ট্রাকের মধ্যে অ্যাপ্লাই হবে, ঠিক একইভাবে বস্তুটাতেও অ্যাপ্লাই হবে। এই যে একটা আমি ত্বরণের সৃষ্টি করলাম, যে অবজারভারটা ভিতর থেকে দেখতেছে যে বস্তুটা পেছনের দিকে যাচ্ছে। এই যে একটা বল পাচ্ছে বস্তুটা, এটা কিন্তু আপনা আপনি সৃষ্টি হয়েছে, যে এটা কেউ এখানে অ্যাপ্লাই করে নাই, এটা ইন্টারনালি অ্যাপ্লাই হয়েছে, যেটা বস্তুটার অবজারভার সাপেক্ষে ত্বরণ প্রাপ্ত হচ্ছে। যে বাইরের অবজারভারটা দেখতেছে ত্বরণ নিয়ে সামনের দিকে যাচ্ছে, যেটা ট্রাকের ত্বরণ, মানে নন ইনার্শিয়াল ফ্রেম যেভাবে যাচ্ছে বস্তুটাও ঠিক সেভাবে যাচ্ছে। কিন্তু আমি যদি নন ইনার্শিয়াল ফ্রেমের ভিতরে চলে যাই, তাহলে আমি দেখতে পাবো যে বস্তুটা পেছনের দিকে ত্বরণ প্রাপ্ত হচ্ছে। এখানে একটা যে ত্বরণ প্রাপ্ত হচ্ছে, তার মানে একটা বলের সৃষ্টি হচ্ছে। এই বলটিকেই বলে সিউডো ফোর্স। আরো সহজভাবে যদি বোঝানোর চেষ্টা করি, আমরা সবাই দৈনন্দিন জীবনে একটা জিনিস খেয়াল করব, যদি কেউ ট্রাকে একটা পেন্ডুলাম লাগাই দিই তাহলে কি ঘটে, এটার আমি একটু আলোচনা করি। ট্রাকটা যদি এত নিয়ে যায়, তাহলে আমি দেখতে পাবো যে এই যে পেন্ডুলামটি প্রথমে স্থির ছিল সেটা একটা বাঁক নিয়ে নেবে। এই যে টিটা কোণ একটা টার্ন করবে ও, এটা কিন্তু অবজারভারটাকে এই ফ্রেমে চলে আসতে হবে। এই ফ্রেমে চলে আসলে অবজারভারটা দেখতে পাবে যে পেন্ডুলামটা পেছনের দিকে একটা কোণে স্থির হয়ে আছে। কিন্তু যদি বাইরের অবজারভার দেখতো তাহলে সে দেখতো যে সামনের দিকে একটা কোণে স্থির হয়ে আছে, যেহেতু ওর ত্বরণটা প্রাপ্ত সামনের দিকে হতো। কিন্তু ওটা আসলে গ্রাউন্ডের সাপেক্ষে আমরা আলোচনা করবো না, আমরা সুইডো ফোর্সটা আলোচনা করব নন ইনার্শিয়াল ফ্রেমের ভিতরে গিয়ে। তাহলে এখানে দেখতে পাবো যে একটা পেছনের দিকে ত্বরণ প্রাপ্ত হবে।
যেটা ট্রাকের ত্বরণের সমান, মানে ট্রাক যে ত্বরণে সামনে যাচ্ছে ওই পেন্ডুলামটি পেছনের দিকে একই ত্বরণ প্রাপ্ত হবে। যেহেতু নন ন্যাচারাল ফ্রেমে বস্তুটিকে আমরা পর্যবেক্ষণ করব ভিতর থেকে, তাহলে ট্রাকটা আমার সাপেক্ষে স্থির হয়ে যাবে, যেটার কারণে ওই পেন্ডুলামটা পেছনের দিকে একটা বল পাবে। যেটা যদি পেন্ডুলামের ভর হয় এম, তাহলে একটা এম এ ফোর্স পেছনের দিকে পাবে। এবং যেহেতু বস্তুটির ভর আছে, তাহলে এটা নিশ্চয়ই একটা ওজন ক্রিয়া করবে একটু খাড়া নিচের দিকে, mg। আর যেহেতু একটা স্ট্রিং এর মাধ্যমে বস্তুটাকে মানে পেন্ডুলামকে ঝুলানো হয়েছে, তাহলে ওই যে স্ট্রিংটার একটা টেনশন ফোর্স থাকবে, মানে টান বল থাকবে, ওইটা যদি টি হয়, ওটাকে ধরি টি। এখন আমি এই যে পুরো ছবিটি এটা বাইরে একটু এনে দেখানোর চেষ্টা করব, যাতে বিষয়টা সহজে বোঝানো যায়। এখানে একটা পেন্ডুলাম ছিল, খাড়া অবস্থায় ও টিটা কোণ সৃষ্টি করছে, টেনশন ফোর্স টি। পিছনের দিকে এম এ ফোর্স পাইছে এবং ওজন নিচের দিকে mg। এখন টানটাকে যদি আমি উপাংশে বিভক্ত করি, তাহলে খাড়া টি কস টিটা একান্তর কোণ সমান এবং টি সাইন টিটা। এখন আমি যদি, যেহেতু এটা স্থির হয়ে আছে ওই কোণের অ্যাঙ্গেলে বেঁকে যাওয়ার পরে ওটা স্থির হয়ে আছে, তাহলে এক্স অক্ষের উপাংশ এবং ওয়াই অক্ষের উপাংশ পরস্পর সমান হবে। তার মানে টি সাইন থিটা ইকুয়াল টু এম এ টি কস থিটা ইকুয়াল টু mg। এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। এটাকে এক, এটাকে দুই। এখন 1 কে 2 দিয়ে ভাগ করে পাই tan theta equal to a by g, theta equal to tan inverse a by g। তাহলে এইটাই হচ্ছে যে ওই অ্যাঙ্গেলটা বেঁকে যাওয়া আমরা যেটা বের করতে যাচ্ছিলাম, সেটা টি tan theta equal to a by g। এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ, এটা দিয়ে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব, যেটা আসলে আমাদের অনেক বেসিক ক্লিয়ার করে দেবে এবং সিউডো ফোর্সটা যে এর তো সুন্দরভাবে আমরা প্রয়োগ করতে পারি, এটা আমরা বুঝতে পারবো। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। পরের প্রশ্নটি দিয়ে আমি সিউডো ফোর্সের খুব সুন্দর 2টা কোশ্চেনের আরম্ভ করতে যাচ্ছি। আশা করি সেশনটা উপভোগ হবে। বলা হয়েছে একটি ট্রাক স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে চলা শুরু করলো। তাহলে এখানে একটা ট্রাক আছে, এটা ত্বরণ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলা শুরু করছে। ট্রাকের পেছনের প্রান্ত খোলা এবং সেই প্রান্ত থেকে 5 মিটার ভেতরে 40 কেজি ভরের একটা বস্তু। তাহলে এখানে m ইকুয়াল টু 40 কেজি দেখতে পাচ্ছি, এবং বস্তু এবং ট্রাকের তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.15। তাহলে এখানে আমি বোঝার চেষ্টা করি যে বস্তুটা ট্রাকের মধ্যে আছে এবং আমি যদি ট্রাকে এর ভিতর চলে যাই, তাহলে ট্রাকটার সমান ত্বরণ নিয়ে এই বস্তুটা পেছনের দিকে যাওয়া শুরু করবে। এবং বলা হয়েছে যে বস্তু আর তলের মধ্যে, ট্রাকের তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক আছে। তাহলে যেহেতু বস্তুটা পেছনের দিকে যাওয়ার চেষ্টা করবে, তাহলে আমি যে ফ্রিকশন ফোর্সটা পাবো সেটা পেছনের দিকে এফ কে। যেহেতু চলমান কাইনেটিক ফ্রিকশন পাবো, এটা হচ্ছে মিউ ইন্টু এন। এখানে এনটা হচ্ছে যে তলের প্রতিক্রিয়া বল, যেটা হচ্ছে যে mg, n equal to mg equal to 40g। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। এখন আমি দেখবো যে ওই বস্তুটার মধ্যে নেট কতটুকু ত্বরণ আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ডান পাশে ত্বরণ নিয়ে বস্তুটা যাচ্ছে এবং ফ্রিকশন ফোর্স কাজ করতেছে। তাহলে আমি যদি আমি দেখি নেট ফোর্স
এফ নেট ইকুয়াল টু এম এ প্রাইম। তাহলে এফ নেট হবে, যেহেতু বস্তুটা পিছনের দিকে পড়ে যাবে বলছে, ট্রাক থেকে পড়বে, তাহলে পিছনের ফোর্সটা বেশি, তার মানে এম এই ফোর্সটা বেশি হবে ফ্রিকশন থেকে। তাহলে এটা লিখি এম এ মাইনাস ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু এম এ প্রাইম। তাহলে এখানে লিখতে পারি এম এ মাইনাস মিউ ডট এন ইকুয়াল টু এম এ প্রাইম। এখানে লিখতে পারি এম এ মাইনাস মিউ এম জি ডিভাইডেড বাই এম ইকুয়াল টু এ প্রাইম। তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্রাইম ইকুয়াল টু এ মাইনাস মিউ জি। তাহলে এইখানে যদি এ প্রাইমের মানটা বের করতে চাই, এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিউ হচ্ছে 0.15, জি এর ভ্যালু দিয়ে দিছে 10। তাহলে এখানে এ প্রাইম হচ্ছে যে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এতটুকু বুঝতে পারছি যে সিউডো ফোর্সটা কিভাবে অ্যাপ্লাই করছি আমরা। তো আমরা বস্তুটার নেট ত্বরণটা পেয়ে গেছি, এই ত্বরণটা নিয়ে বস্তুটা পিছনের দিকে পড়ে যাবে, এক সময় ট্রাক থেকে পড়ে যাবে। এখন আমি বের করতে চাচ্ছি যে কত সময় পরে বস্তুটা ট্রাক থেকে পড়ে যায়। বস্তুটি ট্রাক থেকে পড়বে টি সময়। এক্ষেত্রে ডিস্টেন্সটা এখানে দেওয়া আছে ডি ইকুয়াল টু 5 মিটার। তাহলে আমি লিখতে পারি, যেহেতু বস্তুটার ত্বরণ আছে, তাহলে ডি ইকুয়াল টু হাফ এ প্রাইম টি স্কোয়ার। তাহলে টি ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই এ প্রাইম। এখন পরের পেজে গিয়ে আমি বিষয়টা বোঝার চেষ্টা করি। আমি পেয়েছি টি ইকুয়াল টু √2d বাই এ প্রাইম। এখন মান বসিয়ে ডি এর ভ্যালু 5, 2 ইন্টু 5 ডিভাইডেড বাই এ প্রাইম পাইছিলাম 0.5। তাহলে এটা হবে √20 সেকেন্ড। এখন যে সময়টাতে আমি প্রিভিয়াস স্লাইডটি ওপেন করি, যে সময়টাতে ট্রাক থেকে বস্তুটা পড়ে যাবে, ওই সময় ট্রাকটি কতটুকু দ্রুত অতিক্রম করবে। এখানে দেওয়া আছে, আমি লিখে দিয়েছি ডিস্টেন্স ট্রাভেল বাই ট্রাক ইকুয়াল টু এস। তাহলে ট্রাকটি ওই সময় কত দ্রুত অতিক্রম করবে? ট্রাকের ত্বরণ ছিল ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এখানে ডিস্টেন্স ট্রাভেল বাই ট্রাক হচ্ছে যে এস ইকুয়াল টু আমরা জানি হাফ এটি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে টি এর ভ্যালুটা হবে কিন্তু ওই যে সময়টা লেগেছে বস্তুটি ট্রাক থেকে পড়ে যেতে, কারণ হাফ ইন্টু 2 ইন্টু √20 ইকুয়াল টু 20 মিটার। তাহলে এটাই হচ্ছে যে উত্তর। খুব সহজে আমরা এটা আলোচনা করেছি যে এখানে যদি সিউডো ফোর্স এর যে ব্যাপারটা আমি বোঝাতে চেয়েছি, সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে খুব সহজেই কোশ্চেনটি কিন্তু সলভ হয়ে গেছে। যে বস্তুটা পেছনের দিকে একটা সিউডো ফোর্স পাবে, এবং ওর ফ্রিকশনটা হবে হচ্ছে যে ওকে অপোজ করবে, ওর যে মোশনটা, আসলে ফ্রিকশন কিন্তু সবসময় রিলেটিভ মোশনটাকে অপোজ করে। এখানে আমরা অনেকে বলতে পারি যে সামনের দিকে ট্রাকটা যাচ্ছে, তাহলে বস্তুটাও সামনের দিকে যাবে, তাহলে আমি ফ্রিকশনটাকে পিছনের দিকে ধরি। আসলে ব্যাপারটা এরকম না। আমি যদি ওই ফ্রেমটাতে চলে যাই, আমি বিষয়টা ভালোভাবে লক্ষ্য করবো যে বস্তুটার সাথে কি হচ্ছে আসলে। যখন এইটা ট্রাকটা সামনের দিকে যাবে, বস্তুটা পেছনের দিকে একটা ফোর্স পাবে, এবং ওইটার কারণে ওই যে তলের সাথে ওর একটা ফ্রিকশনের
উৎপন্ন হবে, যেটা ওকে অপোজ করবে, মানে ও পিছনের দিকে যেতে দিবে না, ওকে সামনের দিকে একটা ঘর্ষণ দিয়ে রাখবে, যার কারণে ওর ত্বরণটা কিন্তু 2 থেকে কমে যাবে। যার কারণে আমি এখানে দেখেছি যে এই যে ও নতুন যে ত্বরণটা পাইছে সেটা হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে ও বস্তুটা কতটুকু সময় পরে যাবে ওইটা আমরা বের করেছি, এবং যে সময় পরে যাচ্ছে ওই সময়টাতে ট্রাকটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে ট্রাকের ত্বরণ থেকে, সেটা আমরা সহজে বের করে ফেলছি। আশা করি এই প্রবলেমটা সবার খুব উপভোগ করেছে। এখন আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এটা আসলে ইন্ডিয়ান একটা আইআইটির প্রবলেম। যদিও আমি আইআইটির এটা উল্লেখ করে দিই এই কারণেই যে আমরা সবসময় আইআইটি আইআইটি করে একটা হাইপে থাকি। কিন্তু এই প্রবলেমটা কিন্তু খুবই, আমার মতে এটা খুবই সুন্দর একটা কনসেপ্টের ম্যাথ। এটা যারা বুঝতে পারতেছে ওরা আসলে এই লেভেলটা ধরতে পারতেছে যে সিউডো ফোর্সটাকে ওরা কিভাবে কাজে লাগাতে পারবে। এটা কিন্তু আমি tan থিটা ইকুয়াল টু a বাই g যেটা লিখেছিলাম, tan থিটা শুধুমাত্র এই কনসেপ্টটা দিয়ে আমি এটা সলভ করব। একটু ডিফারেন্সিয়েশনের ব্যাপার আসবে, এটা আমরা হয়তো বুঝতে পারবো যে এটা কেন আমরা ব্যবহার করেছি। এই দুইটা জিনিস দিয়ে আমি এটা সলভ করার চেষ্টা করব। তাহলে শুরু করি। A piece of wire, এখানে অনেক ইংলিশ পেঁচাল দিয়ে দিছে, এখানে ইংলিশে অনেক কিছু বলে অনেক কঠিন করে ফেলছে মতো লাগতেছে, কিন্তু আমি বাংলায় তর্জমা করবে অনুবাদ করে আমি এই বিষয়টা বোঝানোর চেষ্টা করব। প্রথমে ইংলিশেই পড়ে নিই প্রশ্নটা। A piece of wire is bent in the shape of a parabola y equal to kx square. Y হচ্ছে যে friction. It stays at the lowest point of the parabola. When the wire is at rest, the wire is now accelerated parallel to the x-axis with a constant acceleration a. The distance of the new equilibrium position of the bead where the bead can stay at rest with respect to wire where the y-axis is. কিছু বুঝি নাই, আমি জানি এটা পড়ার পরে অনেকে বলবে কি কি লিখছেন ভাই, এগুলো কি বলতেছেন। তাহলে আমি এটা বাংলায় আসলে তর্জমা করে দিই বিষয়টা কি। একটা প্যারাবোলা, আমরা সবাই জানি y ইকুয়াল টু এক্স স্কয়ার, প্যারাবোলা কিরকম হবে দেখতে। এই প্যারাবোলার এই যে আমি লোয়েস্ট পয়েন্টে এখানে লিখে দিছি, লোয়েস্ট পয়েন্টে একটা বিট আছে, ধরি এটা একটা রিং শেপড এটার মাস m, এটা স্থির অবস্থায় আছে। এখন এই পুরা সিস্টেমটা মানে প্যারাবোলা যেটা আমরা ওয়্যার দিয়ে বানাইছি, এই পুরা সিস্টেমটা এ ত্বরণ নিয়ে চলতেছে, ঠিক আছে। এখন এ ত্বরণ নিয়ে যখন যাচ্ছে তখন এই যে রিং এর মতো যে বিট যেটা বলছি আমি, এটা একটু সরে আসছে এদিকে, এটা এপাশে সরে আসছে এবং এটা স্থির অবস্থায় আছে। এখন আমাকে নির্ণয় করতে বলতেছে যে এটার ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা কত হবে। তার মানে আমাকে এইটার এক্স কোঅর্ডিনেটটা জানতে চাচ্ছে, যে ও কোন জায়গায় গিয়ে ও মানে স্থির হয়ে যাবে, মানে এখানে একটা এক্স কমা ওয়াই পাবো, সেটাই ওরা নির্ণয় করতে বলছে। আমি এটা আসলে মুছে দিই, না হয় হিজিবিজি হয়ে যাবে। তাহলে এখানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে পুরো সিস্টেমটা ত্বরণে বাম দিকে যাচ্ছে। তাহলে এখন আমাকে বলতে হবে যে এটার কোন অবস্থায় গিয়ে ওয়াই অ্যাক্সিস থেকে এই যে ডিস্টেন্সটা গিয়ে ও যে স্থির হবে সেই ডিস্টেন্সটা বের করতে হবে। এখন এটার জন্য খুব সহজভাবে চিন্তা করলে আমি এটা সহজভাবে চিন্তা করতে বলি যে আমি অবজারভার হয়ে গেছি, আমি এখন ওই ফ্রেমটাতে চলে গেছি। আমি দেখতে পাবো যে এই বস্তুটা এই পাশে একটা ত্বরণ পাবে, ঠিক আছে, যেটাকে আমরা সিউডো ত্বরণ বলতে পারি অথবা সিউডো অ্যাক্সেলারেশন বলতে পারি। এবং ওর নিজের যেহেতু ভর আছে তাহলে ওর একটা ত্বরণ থাকবে নিচের দিকে, ত্বরণ বলতেছি আসলে ওজন ক্রিয়া করবে mg, এটাকে আমি এম এ লিখলে ভালো হবে।
এম এ। এখন আমরা জানি কোন একটা বস্তু ওই তলের উপর একটা নরমাল রিঅ্যাকশন দিবে। মানে আমি যদি ধরি এখানে একটা বল, এই যে বলের এই যে সারফেস, এই সারফেসটা যদি উপরে আরেকটা বস্তু রাখি, তাহলে ও কিন্তু ওই তল বরাবর লম্ব বরাবর একটা নরমাল ফোর্স পাবে। তাহলে এখানে তলটা কোথায়? এখানে তলটাকে একটু খেয়াল করি যে প্যারাবোলার যে কার্ভ, ওই কার্ভটাই কিন্তু এখানে তল। তাহলে আমি এই তলটাকে একটু নিচের দিকে এভাবে ট্যানজেন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করি। এই যে এটা হচ্ছে যে ওই যে বস্তুটার জন্য তল, যেটা একটা নরমাল ফোর্স পাবে এন, এবং এই এটা যদি টিটা হয়, তাহলে এখানে একটা যদি ইয়ে করি, তাহলে এই অ্যাঙ্গেলটা টিটা হবে। আশা করি এটা কেমনে হবে এটা আমরা বুঝতে পারতেছি। এটা একান্তর কোণের কনসেপ্ট দিয়ে সহজে বোঝা যায়, এবং ট্রায়াঙ্গেল দিয়েও আমরা এটা সলভ করতে পারি। এখন আমি এই বিষয়টাকে একটু এই পাশে এনে বোঝানোর চেষ্টা করি যে আমার কাছে একটা ওই যে প্রথমে পেন্ডুলাম নিয়েছিলাম সেইটার মতোই, ধরি এটা একটা পেন্ডুলামে ওই যে রিং যেটা ওখানে নড়াচড়া করতেছিল, একটা নরমাল ফোর্স পাইছে, এবং এটা ডান দিকে একটা সুইডো ফোর্স এম এ, এবং নিচের দিকে এম জি ওজন ক্রিয়া করতেছে। এখন এটা কিরকম কোয়েশ্চেন হয়ে গেছে এটা আশা করি সবাই বুঝতে পারতেছে যে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে টিটা, তাহলে এটা হবে এন কস টিটা, এবং এদিকে একটা ওর উপাংশ, এটা আসলে দুইটা উপাংশ, এন সাইন টিটা। তাহলে এখন আমরা লিখতে পারি এন সাইন টিটা ইকুয়াল টু এম এ থেকে ১ নাম্বার সমীকরণ, এন কস টিটা ইকুয়াল টু এম জি। তাহলে এটা ২ নাম্বার সমীকরণ। ঠিক আগের মতো আমরা পাইছিলাম কি টি সাইন টিটা ইকুয়াল টু এম এ, টি কস টিটা ইকুয়াল টু এম জি, যেটা আমি ট্রাকের ক্ষেত্রে প্রথমে বুঝিয়েছিলাম। ঠিক সেরকমই এটাও 1/2 করে ট্যান টিটা ইকুয়াল টু এ বাই জি। এখন এতটুকু পাওয়ার পরে আমরা আসলে বুঝতে পারি না যে এখন কি করা যায়। তাহলে আমি এখানে একটা খুব সুন্দর কনসেপ্ট বোঝানোর চেষ্টা করি যে এটা একটা কার্ভ, ঠিক আছে? এবং এটা একটা যেহেতু ঢাল থাকবে, যেটা হচ্ছে যে টিটাটা আমাদেরকে বের করে দেয়, তাহলে আমি এখানে ডিফারেন্সিয়েশন করব। এই যে y ইকুয়াল টু কে এক্স স্কয়ার আছে, এটা আমি ডিফারেন্সিয়েশন করব উভয় পাশে, ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে। তাহলে আমি পাবো dy বাই dx ইকুয়াল টু 2kx। এখন আমরা জানি dy বাই dx মানে কি, এটা হচ্ছে ঢাল ট্যান থিটা, যেটা আবার ওখানে পাইছি a বাই জি। তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু 2kx। তাহলে আমরা লিখতে পারি a বাই জি ইকুয়াল টু 2kx। তাহলে আমি এখানে লিখতে পারি 2kx ইকুয়াল টু a বাই জি, এবং x ইকুয়াল টু a ডিভাইড বাই 2gk। এখন x ইকুয়াল টু 2 a বাই 2gk এটা কি? এটা আসলে এই যে মূল বিন্দু থেকে x কোঅর্ডিনেটটাই বোঝাচ্ছে, যেটা আমরা কার্ভ থেকে আমরা বুঝতে পারতেছি যে x এর যে ভ্যালুটা, এটা কিন্তু ওই পয়েন্টের কোঅর্ডিনেটটাই বোঝাচ্ছে যে এটা y অ্যাক্সিস থেকে কত দূরে। তাহলে এখানে a ডিভাইড বাই 2gk এটাই হচ্ছে আনসার। আশা করি খুব সুন্দর এই কনসেপ্টটি বুঝতে পেরেছি যে এখানে সুইডো ফোর্স থেকেই এই কনসেপ্টটা আসলে কনসেপ্টের মেথড ছিল যে সুইডো ফোর্স ব্যবহার করতে হবে। শুধু এই পার্টটা একটু কঠিন ছিল যে আমরা ডিফারেন্সিয়েশন করেছি ওই যে এক্স কোঅর্ডিনেটটা জানার জন্য, যেটা আসলে একটু ট্রিকি ছিল। এজন্যই এটা আসলে মানে আইআইটিতে দিছিল এক সময়, এটা আমি ওখান থেকে কালেক্ট করেছি। আশা করি এই কনসেপ্টের ম্যাথ এখন চিন্তা করতে পারবো। অলরেডি যে ২টা ম্যাথ করিয়েছি, এই ২টা থেকে একটু চিন্তা ভাবনা করতে পারবো যে কেমনে ম্যাথগুলো সেট করা হয়।
প্রথমে এই ম্যাথটা ছিল, এটা সিডো ফোর্সটা একটু কম লেগেছে, কিন্তু এইখানে আমরা সম্পূর্ণই সিউডো ফোর্সটাকে ব্যবহার করেছি এবং যে লম্ব উপাংশ এটা আমরা ব্যবহার করেছি কিভাবে এনটাকে আমরা ডিফাইন করছি যে তলের লম্ব বরাবর হয়। আশা করি এই দুটা কোশ্চেন খুবই উপভোগ করার মতো ছিল এবং আশা করি সেশনটা খুব ভালো লেগেছে। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।